যাদেরকে স্বাধীন বাংলাদেশের 2 দফা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে আমাদের নিষিদ্ধ করেছে। আমাদের অপরাধ, আপনারা সবাই সাথে। আমরা কি কারো জমি দখল করি? না। আমরা কি চাঁদাবাজি করি? না। আমরা কি কারো মা বোনের ইজ্জতের উপরে হাত দেই? না। আমরা কি দেশের সম্পদ বিদেশে পাচার করি? না। আমরা কি গুন্ডা বাহিনী লালন করি? না। আমরা কি মদ মাদকতার সাথে হাত মিলাই? না। তাহলে সামাজিক কোনো অপকর্মের সাথে যে দলের কোনো সম্পর্ক নেই, বরঞ্চ স্বচ্ছ পরিচ্ছন্ন কিছু নাগরিক তৈরিতে যে দলটা আন্তরিক, সেই দলকে দফায় দফায় কেন নিষিদ্ধ করতে হবে? এর মূল কারণ হচ্ছে গরম ভাতে বিড়াল বেচা। এর মূল কারণ হচ্ছে গরম ভাতে বিড়াল বেচা। যাদের রাজনীতিতে স্বচ্ছতা নেই, যাদের দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, যারা দেশপ্রেমের কথা বলে মানুষকে ধোঁকা দেন, প্রতারণা করেন, বিশ্বাসঘাতকতা করেন, তারা দেশের স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন না, কাজ করেন না। তারা এই রাজনীতির কবর রচনা করছে। এই জন্যই দফায় দফায় তাদের এই প্রয়াস। আমাদের মুখে জীবনেও আপনারা কাউকে নির্মূলের স্লোগান শুনেন নাই এবং শুনবেন না। আমরা সকলের মত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য ওই ধরনের স্লোগান আমরা দেই না। আমাদেরকে সকাল স্লোগান দেওয়া হয়। বনের পশু তার সমগোত্রীয় পশুর সাথে এই আচরণ করে না। আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, সকল যন্ত্রণার খবর দিয়ে আসুন আমরা বাংলাদেশকে প্রথমভাবে দেখি এবং প্রথমভাবে বলি। আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি যে আকাঙ্ক্ষা 1975 সালের 7ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা লালন করেছিলেন, মাঝখানে এটা সাকরাতুল মউতে চলে গেছে। 24-এর 5 আগস্ট আবার এটা কিছুটা ফিরে এসেছে। এটাকে তার পূর্ণতায় নিতে হবে। এই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক আর নিজেকে একজন মর্যাদাবান নাগরিক হিসাবে দেখতে পান। ইনি পুরুষ হন কিংবা মহিলা, তিনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন কিংবা মুসলমান হন, তিনি বিশ্বাস করবেন এটি আমার বাংলাদেশ। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি গর্বিত। 1 নম্বর। 2 নম্বরে এই নাগরিক বিশ্বাস করবেন যে এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি আমার উপরে আমার। সুতরাং নেতৃবৃন্দ এমন হবে তাদের কথার সাথে কাজের মিল। যারা কথার বোমা ফুটাবেন আর কাজ হবে তার সম্পূর্ণ বিপরীত, এটির নাম রাজনীতি নয়, এটি হচ্ছে চাণক্যনীতি। এটা কখনো রাজনীতি হতে পারে না। রাজনীতি তো হবে দুটো জিনিস, এটি হচ্ছে নীতির রাজ। সমস্ত নীতির মধ্যে হবে আমার দৃষ্টিতে এটা উত্তম নীতি। তো সেটি উত্তম নীতি হয় কিভাবে? আমি জনগণকে বলবো একটা কথা, কাজ করবো তার সম্পূর্ণ বলবো অধিকার এনে ঘরের মধ্যে পকেটে ঢুকাই দেবো, আবার সেই পকেট আমি চুরি করে খালি করে নিয়ে যাব, তাহলে তো হবে না। সুতরাং দলের চরিত্র বদলানোর আগে ব্যক্তির চরিত্র বদলাতে হবে এবং এই ব্যক্তি সমষ্টি দিয়ে, চরিত্রবান সমষ্টি দিয়ে যে দলটা গঠন হবে, বিশ্বাস করা যায় তারা জনগণের সাথে বিশ্বাস করবে যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। বৈষম্য থাকবে না মানে কি? সকল মানুষের উচ্চতা সমান হবে নাকি সকল মানুষের সম্পদ সমান হবে নাকি সকল মানুষের তার একাডেমিক ক্যারিয়ার সমান হবে? না, এটা সমান নয়। বরঞ্চ যার যেটা পাওনা তাকে তার কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে বৈষম্য। একজন সাধারণ শ্রমিক তার যেটা ন্যায্য পাওনা তাকে সম্মানের সাথে এটা তার হাতে তুলে দিতে হবে। আবার রাষ্ট্রের একজন প্রাপ্য কর্মকর্তা
যাকে আল্লাহ তাআলা মেধার নিয়ামত দিয়েছেন তার মেধার মূল্যায়ন। এর নামই হচ্ছে বৈষম্য। অর্থাৎ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ জাতি গঠনে অবদান রাখবে এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটি মানুষ তার ন্যায্য পাওনা পেয়ে যাবে। আমরা এমন একটি দেশ চাচ্ছি। আর কি চাচ্ছি? আমরা চাচ্ছি দুর্নীতি নামের ক্যান্সার, এটি সকল অপকর্মের মূল। সমাজ থেকে এই মূলটাকে সংগ্রামটা শুরু করতে হবে রাজনীতিবিদদের ক্ষেত্রে। একজন প্রধানমন্ত্রী যদি চোর হয়, তার রাষ্ট্রের কর্মচারীরাও চোর। একজন প্রেসিডেন্ট যদি চরিত্রহীন হয়, তাহলে রাষ্ট্রের চরিত্রহীনদের একটা মেলা বসবে। এই জায়গাগুলো থেকে শুরু করতে হবে। যারা দেশ শাসন করবেন, জনগণ যাদেরকে বিশ্বাস করে তাদের উপর দেশ এবং জনগণের পরিচালনার ভার তুলে দিবে, তাদেরকে অবশ্যই দুর্নীতিমুক্ত হতে হবে। সব আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, রাজনীতিবিদরা যদি দুর্নীতি থেকে নিজের হাতে 10টা আঙ্গুল পরিচ্ছন্ন রাখতে পারে, এই দেশে কারো পক্ষে দুর্নীতি করা সম্ভব হবে। এই জায়গা পরিচ্ছন্ন হয়ে গেলে গোটা সমাজ পরিচ্ছন্ন হয়। আর এই জায়গাকে ডার্টি রেখে সমাজকে কখনো ক্লিন করা যাবে, এটা ইম্পসিবল। কারণ আমি যখন নিজেই থাকবো অসৎ, দুর্নীতি করায়, আর আমি বড় গলায় বলবো যে জিরো টলারেন্স, তখন বুড়ায়ও হাসবে, পেঁচায়ও হাসবে। সাথে সাথে তার মনে প্রশ্ন করবে, হ্যাঁ আপনি বড় দুর্নীতিমুক্ত মানুষ। এই জন্যে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে ওরকম ব্যক্তি এবং দলও গড়তে হবে। আমি এটা দাবি করছি না, বাংলাদেশ জামাত ইসলামী মানে 100% উত্তীর্ণ। কলুষিত সমাজে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, পাশে একটা প্রাণী মরে পচে গেছে, মাছে ভনভন করতেছে, ওই রাস্তা দিয়ে হাঁটলে আপনার জামা কাপড়ের দুর্গন্ধ লাগবে, সুগন্ধ অটোমেটিক্যালি চলে আসবে। সমাজটা যখন পচে গেছে, সেই সমাজে আমরা দাবি করি না যে আমরা 100% সৎ, তবে এইটা আমরা দাবি করি যে আমাদের সংগ্রামে আমরা 100% আন্তরিক, যে আমরা সেই রকম করার চেষ্টা করছি। আমরা সকল রাজনৈতিক পক্ষের আসেন, জনগণকে ভালো কিছু বলার আগে আগে নিজে ভালো হয়ে যায়। যদি নিজে ভালো হয়ে যায়, জনগণকে বেশি বলতে হবে না, কম কথা বললে অনেক বেশি কাজ হয়ে যাবে। আর কেমন রাষ্ট্র চাই? আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষ ন্যায্যতার ভিত্তিতে তার কথা বলতে সংকোচ করবে না। মিডিয়ার কাছে কোনো কিছু পাঠালে মিডিয়া বলবে না যে আপনার নিউজটা যথার্থ, কিন্তু আমাদের উপরে প্রচন্ড চাপ, আমরা আপনার নিউজটা ছাপতে পারব। আবার আমি শাসক হয়ে বলবো যে আমাদের দেশে মিডিয়া স্বাধীন, এটি হচ্ছে মানুষের সাথে উপহাস। পর্যাপ্ত সহায়তা দেবে এবং বিকশিত মেধাকে কাজে পরিণত করবে। এই জন্য শিক্ষার পাঠ ছুটকে ফেলার সাথে সাথেই কাজ তার হাতে চলে আসবে। এখানে কোনো মামার খালু তালাশ করতে হবে, কোনো দলীয় আনুগত্যের প্রশ্ন আসবে না। সে যে দলের হোক, যে ধর্মের হোক, তার কোয়ালিটি তার জায়গায় তাকে নিয়ে যাবে। আমরা সেই সমাজটা চাই। এরকম একটা সমাজ যখন গড়া হবে, তখন ছেলেদেরকে এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে এখন প্রশ্ন উঠেছে যে ভর্তির আগে তাদের ডোপ টেস্ট করা হবে, তখন আর ডোপ টেস্ট লাগবে না। সমাজ তাকে এমন একটি পরিবেশ দিবে যে ডোপ টেস্টের মুখোমুখি হওয়ার দরকার পড়বে না। অর্থাৎ আমরা যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই এবং এই যুবকদের হাতে আমরা দেশটাও তুলে দিচ্ছি। তারুণ্য নির্ভর নয়, তারুণ্য সমৃদ্ধ একটা দেশ আমরা করতে চাই। নির্ভরতা আল্লাহ তাআলার উপর, সমন্বয় হবে প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের সংখ্যা।
এনার্জি অ্যান্ড এক্সপেরিয়েন্স, এই দুইটা একত্রিত হয়ে আমরা আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ করতে চাই। এই রাষ্ট্রে মিডিয়ার স্বাধীনতা থাকবে, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা। সেই রাষ্ট্রে যদি যুক্তির খাতিরে ধরে নেন যে আমিও কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ আমাকে কবুল করেন, আর আমার বুকের মধ্যে যদি কোনো কালো স্পট দেখেন, আপনাদের প্রতি অনুরোধ সবার আগে আমাকে ধরবেন, কারণ এই কথাগুলো আমি বলছি। আপনারা আমার কথা স্মরণ করে গিয়ে বলবেন যে আপনি এরকম বলছেন, সুতরাং আমরা আপনাকেও ছাড়ব না। আমি দিয়ে এই উদাহরণটা আমি এই কারণে দিলাম যে নিজেকে বাদ দিয়ে যে আমি যা তা চলবো আর সারা বিশ্ব সুন্দর চলবে, এটা কোনোভাবেই যুক্তিপূর্ণ কথা বলে না। এই সকল বৈষম্যের খবর রচনার জন্য সিপাহী জনতা সেদিন রাস্তায় নেমে এসেছিল। সামরিক বাহিনীর সাজোয়া যানগুলো, ট্যাঙ্কগুলো রাস্তায় নেমে এসেছে। সেদিন মানুষ ফুলের পাপড়ি ছুঁড়ে মেরেছিল সেনাবাহিনীর সদস্যদের। কেন ফুলের পাপড়ি মেরেছিল? এই কারণে মেরেছিল যে এইভাবে 24-এ এখানে আবু সাইদার মুখদের কথা এসেছে। শুধু আবু সাইদ মুক্ত না, এরকম তো 1000-2 কাছাকাছি আমাদের প্রাণপ্রিয় যুবকরা জীবন দিয়েছে। তখন সেনাবাহিনী এইভাবে জীবন দিয়ে লড়াই করার জন্য রাস্তায় বের হয়ে এসেছে এবং চক্রান্তকারীদের সমস্ত চক্রান্তকে তারা ব্যর্থ করে দিয়েছে। খালেদ মুশাররফ দেশটাকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছিলেন, আর এই সিপাহী জনতা বলেছিল মুক্তিযুদ্ধে পাকিস্তানের 93,000 দুর্ধর্ষ সেনাদেরকে আমরা পরোয়া করি, তোমাদেরকে পরোয়া করি। আমরা তখনও লড়েছি, এখনো দেশের জন্য, জনগণের জন্য লড়ব। এই জন্য আজীবন আমরা আমাদের সেনাবাহিনীকে দেশপ্রেমিক এবং আমাদের সীমান্তের সংরক্ষক হিসেবে আমি শ্রদ্ধা করি। আজকে বড় মনে পড়ে এই স্বাধীন বাংলাদেশে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি কি নির্মমভাবে 57 জন চৌকস দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে হত্যা করা, তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা, তার বিচার হোক, অবিচার করা হোক এবং বিষয়গুলো জনগণের সামনে তুলে আনা। তাহলে আমাদের সেনাবাহিনীর গায়ে কেউ হাত দিতে শতবার চিন্তা করতে হবে। আমরা বিশ্বাস করি এদেশের কোনো মানুষ আমাদের সেনাবাহিনীকে করতে পারে না। কারা করেছে জাতিকে জানতে চায়। সম্মানিত বন্ধুগণ, আসলে একটা বৈষম্যহীন ইনসাফ আল্লাহর বিধানের একটি মানবিক সমাজ গড়ার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, তারুণ্য সমৃদ্ধ সমাজ গড়ার জন্য আমরা হাতে হাত রেখে একসাথে কাজ করি। যেভাবে 7 তারিখ আমরা এক ছিলাম, যেভাবে আমরা 5ই আগস্ট পর্যন্ত 1 জুলাই থেকে এক ছিলাম, জাতীয় স্বার্থে দল মতের ঊর্ধ্বে উঠে আগামী দিনগুলোতেও জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকব। তাহলে ঐক্যবদ্ধ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করার দুঃসাহস কেউ করবে না। আর যদি আমরা বিভক্ত হই, তাহলে আমাদের কপালে হয়তো বা বড় কোনো বিপদ হচ্ছে। আমরা সেই বিপদ থেকে আল্লাহর দরবারে আসতেছি। এই ক্ষেত্রে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জামাত ইসলামের যতটুকু করার, আমরা সব কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিশ্রুতি পালনের তৌফিক দান করুন। জীবন আমাদের একটা, আমরা বিশ্বাস করি জীবন থাকা কিংবা চলে যাওয়া আল্লাহ তাআলার ফয়সালার উপর নির্ভর করে। আমরা বিলালের মতো 500 বছর বাঁচতে চাই না, বরঞ্চ আল্লাহ বান্দা হিসেবে বিবেক নিয়ে একটা সেকেন্ড ওই 500 বছরের চেয়ে আমাদের কাছে দাবি। সুতরাং প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
মানবতা সংরক্ষণের এই কাজে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। এই কাজে আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং দেশবাসী আমরা অনুরোধ করব, আপনারা আমাদের সমালোচনা করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, ভালো কাজে সমর্থন করবেন, সহযোগিতা করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ